আসসালামু আলাইকুম সিইউ এ ইউনিট স্পেশালাইজড ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই ইউনিট ভিন্ন যে ইউনিটেই তুমি চট্টগ্রামে পরীক্ষা দিবা না কেন, ইভেন সিইউ ভিন্ন যেখানে যে ইউনিটে পরীক্ষা দিবা না কেন, আমার ক্লাস নিশ্চয়ই তোমাকে হেল্প করবে ইনশাআল্লাহ। আমি আজকের ক্লাসে সিইউ এ ইউনিটের 18-19 সেশনের একটা সেট ইংলিশ প্রশ্ন সমাধান করব। 15টা ইংলিশ প্রশ্ন। আমি শুধু উত্তর দেখিয়ে চলে যাব না, বরং একটা প্রশ্ন কোথায় থেকে আসছে, যেই টপিক থেকে আসছে, টপিকের কোর কথা তোমারে বুঝাই ফেলবো ইনশাআল্লাহ। ফলে আমার ক্লাস থেকে প্রশ্ন নিশ্চয়ই তুমি কমন পাবা। ক্লাসটা শেষ অবধি দেখবা। 15টা প্রশ্ন যেহেতু ব্যাখ্যা বিশ্লেষণ করে বলবো তোমাকে, 20 মিনিট প্লাস হতে পারে। নিশ্চয় তোমরা পাশে থাকবা, আমাকে দোয়া রাখবা। আজকের ক্লাসে তোমাদের জন্য প্রথম যেই প্রশ্নটা, বাই হুম ড্যাশ, উত্তর কি লিখবা চিন্তা করো একটু কুইক করে। উত্তরে তুমি নিশ্চয়ই ভাববা ইয়েস, উত্তর সি নাম্বার। দেখো ভাইয়া কেন, দেখো বাই হুম দিয়ে শুরু হয়েছে, তুমি বুঝতে পারছো বাক্যটা পেসিভ মুডে আছে, পাশাপাশি ইন্টারোগেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে। তার মানে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে তোমার অক্সিলারি ভার্ব লাগবে। অক্সিলারি ভার্ব আছে এটা ছাড়া বাকি 3 জায়গায়। এবং পেসিভ মুডের একটা কোর কথা হলো ভাইয়া, পেসিভে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা থাকতেই হয়। তাহলে ব্রোকেন ছাড়া বাকি দুইটার একটা তো কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম নাই। ফলে উত্তর হচ্ছে সি, বাই হুম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন, কার দ্বারা গ্লাসটা ভাঙা হয়েছিল। এটা হলো পেসিভ মুড। এখন এই প্রশ্নটা আবার কেমনে আসতে পারে জানো, ধরো হু ব্রোক দ্য গ্লাস, হু ব্রোক দ্য গ্লাস, এই গ্লাসটা কে ভেঙেছিল, এটা হলো আমাদের অ্যাক্টিভ বাক্য। এটার পেসিভ হলো বাই হুম ওয়াজ দ্য গ্লাস ব্রোকেন। ফলে আমরা বুঝতে পারছি ভাইয়া, হু শব্দটা দিয়ে যখন আমাদের একটা ইন্টারোগেটিভ বাক্য হয়, এটাকে যদি পেসিভ করতে বলা হয়, আমরা বাই হুম দিয়ে কাজ শুরু করি। পেসিভে কি করি, বাই হুম। যেহেতু ইন্টারোগেটিভ মুড ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, ডাব্লিউএইচ কোশ্চেন মুডে শুরু হয়, ডাব্লিউএইচ ওয়ার্ডের পর কি আসে, একটা অক্সিলারি লাগে, তারপর সাবজেক্ট, তারপর অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আশা করি সবাই ক্লিয়ার। নেক্সট, আনফরচুনেটলি আ সাইজেবল নাম্বার অফ আওয়ার উইমেন আর, কি লিখবা? বাক্যের অর্থ হলো দুর্ভাগ্যবশত উল্লেখযোগ্য সংখ্যক মহিলারা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। উত্তর নিশ্চয়ই তোমরা সি নাম্বার না ডি নাম্বারটাকে চুজ করেছো। আনফরচুনেটলি শব্দটা একটা অ্যাডভার্ব, দুর্ভাগ্যক্রমে পুরো বাক্যকে সে মডিফাই করেছে। আ সাইজেবল নাম্বার অফ উইমেন, অব আওয়ার উইমেন, আমাদের অধিকাংশ বা উল্লেখযোগ্য সংখ্যক মহিলা, উইমেন শব্দটা প্লুরেল আছে, ই দিয়ে প্লুরেল, এ দিয়ে হলে সিঙ্গুলার, আর শব্দটা নিশ্চয় বি ভার্ব, তোমরা বুঝতেই পারো। তারপর একটা অ্যাডজেক্টিভ লাগবে, কি লাগবে, অ্যাডজেক্টিভ। তাহলে ডিপ্রাইভড শব্দটা কিন্তু হয় না, ডিপ্রাইভড দরকার, বঞ্চিত। তাহলে ডিপ্রাইভড আছে 3 জায়গায়, এবং ডিপ্রাইভড শব্দটার পরে প্রিপোজিশন কি হয় ভাইয়া, অফ হয়। ডিপ্রাইভড অফ মানে হলো বঞ্চিত। তাহলে আনফরচুনেটলি দুর্ভাগ্যক্রমে আ সাইজেবল নাম্বার অফ আওয়ার উইমেন, আমাদের উল্লেখযোগ্য সংখ্যক মহিলারা, আর ডিপ্রাইভড অফ বঞ্চিত দেয়ার বেসিক রাইটস, তাদের মৌলিক অধিকার থেকে। শুধু মহিলারা না, অনেক মানুষই নিশ্চয় বঞ্চিত। নেক্সট, শি ইজ ডিভোটেড অ্যান্ড ইন্টারেস্টেড হার অকুপেশন। দুটা ব্লাঙ্ক, প্রশ্নটা কঠিন ভাইব না, ইজি। দুটা ব্লাঙ্ক থাকলে যে কোনো একটা ব্লাঙ্কের উত্তর তুমি চুজ করতে পারলেও কিন্তু তোমার জন্য একটা ইজি হয়ে যাবে। নিশ্চয়ই এখানে উত্তর তুমি ডি নাম্বার চুজ করেছো জানি। দেখো ভাইয়া, ডিভোটেড এর সাথে প্রিপোজিশন টু হয়, মানে উৎসর্গকৃত। কেউ খুব কোনো একটা কাজ খুব মন দিয়ে করে, এটাকে আমরা বুঝাই, জীবন উৎসর্গ করে ফেলে। তাহলে ডিভোটেড পরে প্রিপোজিশন টু হয়। দেখো টু আছে প্রথম ব্লাঙ্কে, বি আর ডিতেই কেবল। ফলে তুমি কিন্তু এ আর সি কে কেটে দিতে পারবা, কারণ প্রথমটা ভুল ধরে সামনেটা ঠিক তো আর আগাবা না। ডিভোটেড টু এন্ড ইন্টারেস্টেড এর পর প্রিপোজিশন কি হয়, ইন হয়। তাহলে এটাই বলছে, শি ইজ ডিভোটেড টু এন্ড ইন্টারেস্টেড ইন হার অকুপেশন, সে তার চাকরির প্রতি খুব ডিভোটেড এবং খুব বেশি আন্তরিক, এটা বোঝাচ্ছে। নেক্সট, দে আর এনগ্রোসড ইন স্টাডিজ এন্ড ড্যাশ, খুব ভালো কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা যে টপিক থেকে আসছে, এই টপিকটা তোমাদের পড়া বাধ্যতামূলক। আমি একটা সাজেশন তোমাদের দিয়েছি, সেটা নিশ্চয়ই ফলো করছো, করবা জানি। এই টপিকটা থেকে পরীক্ষা প্রশ্ন প্রতি বছরই আসে, ইভেন চট্টগ্রামের প্রত্যেক ইউনিটে আসে। উত্তর হবে নিশ্চয়ই সি নাম্বারটা। কেন এটা আমি একটু ডিটেল কথা বলবো, তোমাদের একটা রেফারেন্সও দিব। দেখো ভাইয়া, দে আর এনগ্রোসড ইন, এনগ্রোস শব্দটা দিয়ে খুব
ভালো পয়েন্ট অফ ভিউ পরীক্ষা প্রশ্ন আসে। এনগ্রসড ইন মানে হলো কেউ কোন একটা কাজে খুব বেশি নিমগ্ন, খুব ব্যস্ত। এই যে দে আর এনগ্রসড ইন স্টাডিজ, তারা পড়াশোনায় খুব নিমগ্ন। বাকির অর্থ হচ্ছে আমিও নিমগ্ন, তারা নিমগ্ন পড়াশোনায়, আমিও নিমগ্ন। তো ইংলিশের একটা প্যাটার্ন হলো একই কথা একই সেন্টেন্সে দুইবার বলা হয় না, তখন আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের কাজটা করতে চাই, নেগেটিভ এগ্রিমেন্টের কাজটা করতে চাই। বাক্যটা যেহেতু পজিটিভ তাহলে আমরা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করব। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট নেগেটিভ এগ্রিমেন্টের ব্যাপারে আমি ছোট্ট করে একটু বলে দিই। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের পয়েন্টটা বলি। দেখো ভাইয়া, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের সূত্র হতে পারে SAT অথবা SOAS, সস, সেট অথবা সস। মানে কি? সেট দি ভাই ব্যাখ্যা দেই। সাবজেক্ট এতে অক্সিলারি আর টিতে কি টু, মানে তুমি এই সূত্রটা ধরে প্রশ্ন সমাধান করে ফেলতে পারবা। অথবা SOS, সস মানে সো অক্সিলারি অথবা সাবজেক্ট, সো অক্সিলারি সাবজেক্ট, সো অক্সিলারি সাবজেক্ট। এখন দেখো চারটা অপশনে সেট আর সস কোথায় কোনটা মিলে? সেট দিয়ে টু কি কোনো অপশনে আছে? নাই, ফলে তুমি এটা বাদ দিতে পারো। সস দিয়ে করতে পারো সো অক্সিলারি সাবজেক্ট। এখন দেখো ভাইয়া, সো অক্সিলারি সাবজেক্ট কোথায় আছে? সো অক্সিলারি সাবজেক্ট এটা নাই, বি নাম্বারটা ছাড়া বাকি তিন জায়গায় সো অক্সিলারি সাবজেক্ট আছে। এই পয়েন্ট অফ ভিউটাই ভাইয়া বলি, গ্রামার ইম্পর্টেন্ট। গ্রামারের পাশাপাশি বাক্য করার দিকে অ্যাটেনশন দেওয়া, একটু বুঝে পড়া, অর্থ বুঝে পড়াটা তোমাকে পরীক্ষার হলে নিশ্চয়ই খুব বেশি হেল্প করবে। তুমি পরীক্ষার হলে বাক্য রিডিং পড়া, বুঝে পড়া, অর্থ বুঝে পড়া, এই অভ্যাসটা যদি করতে পারো, যতটুকু সময় আছে তাতেই তুমি পরীক্ষার হলে হয়তো দুই একটা প্রশ্ন উত্তর এমনিতেই দিতে পারবা। তুমি বুঝবা না প্রশ্নটা কোন টপিক থেকে আসছে বা কোথায় থেকে কে পড়াইছে, তুমি পারা দরকার। দেখো ভাইয়া, এবার সাবজেক্ট অক্সিলারি সো অক্সিলারি সাবজেক্টের দৃষ্টিকোণ থেকে ভাইয়ারা ACD তিনটাই পাই। এখন কারেক্ট কারে ধরবো? বাক্যের আগের পাশে দেখো আর প্রেজেন্ট টেন্স, আর শব্দটা দেখে বুঝতে পারছি বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে। অ্যানগ্রো শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ, কেমন? তাহলে আর শব্দটা দেখে বুঝতে পারছি বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, ফলে তুমি ডিড দিয়ে কাজটা করবা না। রইলো A আর C। তুমি ট্যাগ কোয়েশ্চেনও নিশ্চয়ই পড়বা। ট্যাগ কোয়েশ্চেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক, খুব সহজও বটে। আমরা জানি যদি বিভার্ব থাকে মূল সেন্টেন্স, আমরা ট্যাগ কোয়েশ্চেন এবং অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বা নেগেটিভ এগ্রিমেন্টে আমরা কিন্তু বিভার্ব দিয়ে কাজ চালাবো। তাহলে দেখো ভাইয়া, অ্যামিজার আছে আর আছে, ফলে আমরা কিন্তু অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট যখন করবো আমরা কিন্তু অ্যামিজার দিয়ে কাজ করবো, এর সাথে এম বসে, ডু বসাবো না এখানে। ওকে, ফলে উত্তর হচ্ছে সি। দে আর এনগ্রসড ইন স্টাডিজ, তারা পড়াশোনায় খুব নিমগ্ন। সো এম আই, আমিও নিমগ্ন। এখন বলতে পারো স্যার অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট নেগেটিভ এগ্রিমেন্টের ডিটেল একটু বলেন না। ভাইয়া, আমি সুন্দর একটা ক্লাস নিয়ে রেখেছি, অ্যারাউন্ড 30-40 মিনিটের একটা ক্লাস। ঘরে বসেই গ্রামারের বেসিক টু অ্যাডভান্সড এই যে ক্লাসটা আছে, এই ক্লাসটা করবা। আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, তোমরা ক্লাসটা শেষে এই জোস ক্লাসটা করে আসবা, পরীক্ষার প্রশ্ন একটা পেয়ে যাবা ইনশাআল্লাহ। নেক্সট, আওয়ার এক্সিস্টেন্স ড্যাশ। চিন্তা করো, ভালো বাক্য, তোমারে ভাবায়া উত্তর বের করবে, তুমি মুখস্থ করে এই প্রশ্ন উত্তর বের করতে পারবা না ভাইয়া। বাক্যের অর্থ হলো আমাদের অস্তিত্ব, পৃথিবীতে আমাদের অস্তিত্ব, বিজ্ঞান ছাড়া পৃথিবীতে আমাদের অস্তিত্ব কল্পনাই করা যায় না। এটার বাংলা অর্থ হলো এরকম। ভাইয়া উত্তর দেখাই এবং ব্যাখ্যা করি। প্রথমত আসো ভাইয়া, আমাদের অস্তিত্ব এই পৃথিবীতে, তাহলে ইন আর্থ বলবো না, অন আর্থ বলবো। অন আর্থ ঠিক আছে। এবার আসো, ক্যান নট সব জায়গায় ক্যান নট আছে। এবার চিন্তা করতে হবে আমাদের অস্তিত্ব কি নিজেই চিন্তা করে নাকি চিন্তা করা যায় না? চিন্তা করা যায় না, প্যাসিভ মোডটা নিবা। আমাদের অস্তিত্ব নিজে নিজে চিন্তা করে না, আমাদের অস্তিত্ব চিন্তা করা যায় না, কেউ না কেউ চিন্তা করে, প্যাসিভ মোডটা লাগবে। ফলে ভাইয়া ক্যানট বি থট অফ, কি লিখতে হবে? ক্যানট বি থট অফ। ক্যানট থিঙ্ক অফ মানে কি হয় না, তো আমাদের অস্তিত্ব নিজে নিজে চিন্তা করে না, ফলে এটা নিশ্চয় বাদ। ক্যানট বি থট অফ উইদাউট সায়েন্স। দেখো আওয়ার, এটা তো আমরা নিবই না জানো, কারণ আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ লাগবে, ফলে বি আর সির মধ্যে আমরা এটা কিন্তু কেটে দিলাম, রয়ে গেল বি নাম্বার। তাহলে আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্ব অন আর্থ পৃথিবীতে, ক্যানট বি থট অফ, চিন্তা করা যায় না উইদাউট সায়েন্স, বিজ্ঞান ছাড়া। এখানে একটা কথা বলেও রাখতে পারি তোমাদের ভাইয়া, থিঙ্ক এই শব্দের পরে প্রিপোজিশন অফ অথবা কি লিখতে হয়? অ্যাবাউট লিখতে হয়। যদি ভার্ব আসে, ভার্বের সাথে আমরা কি লিখে দেই? আইএনজি লিখি। কি লিখি ভাইয়া? আইএনজি। যেমন আই এম থিঙ্কিং অফ গোয়িং দেয়ার, আই এম থিঙ্কিং অ্যাবাউট কামিং হিয়ার। ওকে, তাহলে এই থিঙ্কের পর অফ অথবা অ্যাবাউট লিখবা, ভার্ব আসলে কি লিখবা? আইএনজি লিখবা। তাহলে আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ ক্যানট বি থট অফ উইদাউট সায়েন্স, বিজ্ঞান ছাড়া আমাদের অস্তিত্ব এই পৃথিবীতে কল্পনাই করা যায় না। কল্পনা করে না বলা যাবে না, করা যায় না, ফলে প্যাসিভ মুডটা লাগবে। ওকে,
তাহলে দেখো এখানে প্রিপোজিশনের খেলা ওনারা খেলছে, পাশাপাশি পেসিভ মুডটা দিয়ে আমাদেরকে খেলাইছে। ফলে প্লিজ বুঝে পড়ার অভ্যাস করো যতটুকু সময় আছে। দেন 6 ড্যাশ ইউর রেসিস্টেন্স কমা আই উড হ্যাভ ফেইলড। আমি ব্যর্থ হয়ে যেতাম, আমি ফেল করতাম যদি তোমার সহযোগিতা না পাইতাম। মানে কি, তোমার সহযোগিতা ছাড়া কথাটা লাগবে। উত্তরে নিশ্চয় তুমি বি নাম্বারটা নিবে ভাইয়া, এটারে মুখস্থের মতো করো। বাট ফর মানে হলো উইদাউট। বাট ফর মানে কি, বাট ফর মানে হলো উইদাউট অথবা এক্সেপ্ট, যেটা আমরা ইউজ করি প্রিপোজিশন আকারে। তাহলে বাট ফর ইউর অ্যাসিস্ট্যান্স মানে উইদাউট, তোমার সহযোগিতা ছাড়া আই উড হ্যাভ ফেইলড, আমি ব্যর্থ হয়ে যেতাম, ফেল করতাম। নেক্সট আই ডোন্ট ফিল লাইক ড্যাশ, কি লিখবা? রাইট ফর্ম ভার্ব তোমাদের পরীক্ষার জন্য 100% কমন টাইপের একটা কোশ্চেন, পরীক্ষা পাবাই পাবা। তোমরা সেটা পড়তে আসলে দেখবা ভাইয়া এই যে ফিল লাইকের পয়েন্ট অফ ভিউটা পাবা। ফিল লাইক শব্দটার পর এই ফিল লাইকের পর ভার্বের সাথে আইএনজি হয়। কি হয়? আইএনজি হয়। তাহলে আইএনজি আছে দুই জায়গায়। কারোর সাথে কথা বলতে আমরা টক টু সামওয়ান বলি, টক এট সামওয়ান বলি না। উত্তর হচ্ছে ডি, আই ডোন্ট ফিল লাইক টকিং টু ইউ। আমি তোমার সাথে কথা বলতে চাই না, আমার কথা বলতে মন চায় না। আই ফিল লাইক প্লেইং ক্রিকেট, আমার ক্রিকেট খেলতে মন চায়। আই ডোন্ট ফিল লাইক টকিং টু ইউ, তোমার সাথে আমার কথা বলতে মন চায় না, এটা বোঝাচ্ছে। তাহলে ফিল লাইক মানে হলো কারো কোনো কিছুর চাওয়া, মন চাওয়ার পয়েন্ট অফ ভিউ। ফিল লাইকের পর ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। আর এখানে টক টু ইউ, দেখো কতগুলো, দুটা পয়েন্ট রাখছে ওনারা, গ্রামারের পয়েন্টও রাখছে, প্রিপোজিশনের পয়েন্ট অফ ভিউটাও রেখেছেন। আই ডোন্ট ফিল লাইক টকিং টু ইউ। নেক্সট বিল্ড আপ ইউর কেরিয়ার ড্যাশ ইউ ড্যাশ রিপেন্ট। কি হবে ভাইয়া? নিশ্চয় পারবা তোমরা। বাক্যের অর্থটা হলো তোমার কেরিয়ার গঠন করো, অথবা অন্যথায় তোমার আক্ষেপ করতে হবে। ফলে পড়াশোনা করতে হবে, ফাঁক ফুক দিয়ে কিন্তু আগাইতে পারবা না। দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। সফলতার কোনো শর্টকাট ওয়ে নাই, পড়াশোনা করেই সফল হইতে হবে। আসো কি বলছো ভাইয়া? বিল্ড আপ ইউর কেরিয়ার, তোমার কেরিয়ার গঠন করো। লেস্ট ইউ শুড রিপেন্ট, কেরিয়ার গঠন করো, অন্যথায় তুমি কি হবা? আক্ষেপ করবা, আক্ষেপ করতে হবে। কেরিয়ার শব্দটা দেখি কালার করে রেখেছি ভাইয়া। কেরিয়ার মানে কি? ওই যে আমরা বলি না আমাদের কেরিয়ার গঠন করতে হবে, ওটা হলো কেরিয়ার। আমাদের জীবন চলার যে মাধ্যম, উপায়, সেটাকে আমরা কেরিয়ার বলি। সাইকেলের একটা কেরিয়ার আছে, সে বানান দিকে খেয়াল করো, সেটা হলো CARRIER কেরিয়ার। দেখো CARRIER, এটা হলো CAREER কেরিয়ার। খাতে লিখে ফেলতে পারো। রিপেন্ট শব্দটা নিশ্চয়ই এখানে ভার্ব, হ্যাঁ, আক্ষেপ করা, অনুশোচনা করা। নেক্সট হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং। খুব কমন ইজি টাইপের একটা কোশ্চেন। অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফ একটা কনজাংশন আকারে বসা আছে। ইয়েস, উত্তর হবে নিশ্চয়ই ডি, নিউ। তোমরা জানবা অ্যাজ ইফ অ্যাজ দো কি ভাইয়া? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরে কি হয় ভাইয়া? পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট ইনডিফিনিট। তাহলে হি টক্স অ্যাজ ইফ, হি টক্স আছে, অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পরে আমরা কি লিখবো? পাস্ট ইনডিফিনিট টেন্স লিখবো। তাহলে অ্যাজ ইফ অ্যাজ দোর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরে লিখি পাস্ট ইনডিফিনিট, আর যদি অ্যাজ ইফ অ্যাজ দোর আগে পাস্ট ইনডিফিনিট হয় পরে কি লিখি? পাস্ট পারফেক্ট। তাহলে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। যদি বাক্যটা এমন হইতো ভাইয়া, যদি বাক্যটা এখানে টক্সের জায়গায় লিখতো হি টকড, তাহলে অ্যাজ ইফ এর আগে কোন টেন্স হয়েছে? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, পরে হেরা হ্যাড নোন লিখতাম। তাহলে ক্লোজিংটা হলো অ্যাজ ইফ অ্যাজ দোর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরে পাস্ট ইনডিফিনিট, আর আগে পাস্ট ইনডিফিনিট হলে পরে পাস্ট পারফেক্ট। ইয়েস, নেক্সট আসো। দিস ইজ ড্যাশ ইউনিক অপরচুনিটি। খুব ভালো টাইপের একটা কোয়েশ্চেন, ইজিও বটে। ট্রাই করো তো ভাইয়া। আর্টিকেল, ইয়েস, উত্তরে তুমি নিশ্চয়ই জানি এই নাম্বারটা লিখবা তোমরা। দেখো ভাইয়া, আমরা আর্টিকেল কিন্তু আর্টিকেল এন কিন্তু ওই ভাওয়েল কনসোনেন্ট দিয়ে লিখি না, বরং ভাওয়েল কনসোনেন্ট সাউন্ড দিয়ে লিখি। তো এখানে ইউ শব্দটা, লেটারটা ভাওয়েল, ইউনিক শব্দের ফার্স্ট লেটার ইউটা ভাওয়েল, এই জন্য আমরা এন লিখে দিব না, বরং আমরা সাউন্ড দিয়ে লিখি। পাশাপাশি এই পয়েন্টে আমরা জানি সবাই ইউ অথবা ওয়া, ইউ অথবা ওয়া, এই সাউন্ডটার আগে আমরা আর্টিকেল কি লিখি ভাইয়া? এ লিখি। আই এম আ ইউরোপিয়ান, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, দিস ইজ এ ইউনিক অপরচুনিটি, আই হ্যাভ এ 1 টাকা নোট, তাই না? আমরা কিন্তু এন 1 টাকা বলি না, তাই না ভাইয়া? তাহলে ইউ অথবা ওয়া সাউন্ডের আর্টিকেল কি লিখি? আমরা এ লিখি। ফলে দিস ইজ আ ইউনিক অপরচুনিটি। নেক্সট সেম আর্টিকেল থেকে প্রশ্ন, হি পুলড ড্যাশ বয় বাই ড্যাশ ইয়ার। বাক্যের অর্থ হলো সে ছেলেটারে কানে ধরে টান দিছে, টান দিয়েছিল, পাস্ট টেন্সে আছে।
পুশ মানে ধাক্কা দেওয়া, পুল মানে টান দেওয়া, টান দিছে, এই যে কান ধরে টান দেওয়া। কি লিখবে উত্তর? উত্তর নিশ্চয় তোমরা সি নাম্বার চুজ করবা। হি পুল দ্য বয়, তিনি ছেলেটারে টান দিছে, বাই দা ইয়ার, বাই দা মানে এখানে বাই হিজ ইয়ার। হ্যাঁ, আমরা এই হিজ শব্দের পরিবর্তে আর্টিকেল দিটাও কিন্তু ব্যবহার করি। তাহলে এটাই বলছে হি পুল দা বয়। এখন দা বয় কেন বলবো? আর্টিকেল এ, আমরা কি এ লিখতে পারি না ভাই? কারো কান ধরে টান দিবা আন্দাজে, চিনলেই তো কান ধরার একটা পয়েন্ট অফ ভিউ থাকে, তাই না? ফলে বাক্যটা কিন্তু একটা ডেফিনিট আর্টিকেলের ইঙ্গিত দিচ্ছে। ফলে হি পুল দা বয়, সে ছেলেটাকে টান দিছে বাই হিজ ইয়ার, মানে বাই দা ইয়ার, দা মানে কিন্তু এখানে হিজ, ছেলেটারে সে কানে ধইরা টান দিছে, টান দিয়েছিল, পাস্ট টেন্সে আছে। নেক্সট, বাবু ইজ মেরিটোরিয়াস, বাবু মেধাবী। খুব ইজি কোশ্চেন না ভাইয়া? মেরিটোরিয়াস শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এবং পার্টস অফ স্পিচ থেকে অবশ্যই প্রশ্ন পাবা তোমরা। উত্তর নিশ্চয়ই তোমরা জানি অ্যাডজেক্টিভ ধরবা। এখানে মেরিটোরিয়াস আমরা জানি যে ও ইউ এস কোন শব্দের সাথে থাকলে শব্দটাকে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ বলি। পাশাপাশি বুঝতে পারছি এখানে মেরিটোরিয়াস শব্দটা বলা হচ্ছে বাবু নাউনটাকে নিয়ে। আমরা জানি অ্যাডজেক্টিভ অবশ্যই কোনো একটা নাউন বা প্রনাউনকে নিয়েই কথা বলে। অ্যাডজেক্টিভের আগে একটা নাউন থাকবে বা পরে একটা নাউন থাকবে, তবেই সেটা অ্যাডজেক্টিভ। তাহলে বাবু ইজ মেরিটোরিয়াস, এখানে মেরিটোরিয়াস শব্দটা কি ভাইয়া? অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। নেক্সট, আউট অ্যান্ড আউট মিন্স বিসিএস পরীক্ষার প্রশ্ন। বিসিএস পরীক্ষার প্রশ্ন তার মানে তোমার বিসিএস পরীক্ষার প্রশ্ন অবশ্যই ভালো করে পড়তে হবে। তুমি ইউনিটি পরীক্ষা দিবা, তুমি 2, 3, 4, 5টা প্রশ্ন কিন্তু বিসিএস পরীক্ষা থেকে ডাইরেক্ট কমন পাবা। 2 থেকে 5টা প্রশ্ন বিসিএস পরীক্ষা থেকে গ্রামার ভোকাবুলারি টাইপের প্রশ্ন কমন পাবা। তোমরা ভোকাবুলারি অনেকে প্যারা আছো না ভাইয়া? বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেনের ভোকাবুলারি টাইপগুলো পড়ো। তুমি নিজের চট্টগ্রামের এই ইউনিটের প্রিভিয়াস কোশ্চেনগুলো পড়তে থাকো, এবং আজকের ক্লাসের উপর বেস করে কিন্তু আমি তোমাদের নেক্সট ক্লাস নিব। এবং এই জন্য তোমার কি করতে হবে? ক্লাসে একটা রিঅ্যাকশন দিয়ে ফেলতে হবে, তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিতে হবে, শেয়ার করে দিয়ে। আমার চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করো। আর ভাইয়া কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক মানুষের রেসপন্স পেলে আমার এই ক্লাসের পিডিএফটা দিয়ে দিব তোমাদেরকে। হ্যাঁ, ফলে আউট অ্যান্ড আউট মানে কি ভাইয়া? আউট অ্যান্ড আউট মানে হলো থোরাউলি, সম্পূর্ণরূপে। আউট অ্যান্ড আউট মানে কি? থোরাউলি, সম্পূর্ণরূপে। নেক্সট, দ্য ইনডিরেক্ট স্পিচ অফ হি সেড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। খুব জোস টাইপের একটা কোয়েশ্চেন, এখান থেকে তোমরা প্রশ্ন খুব করে পাবা। ভয়েস নারেশন পড়তেই হবে, আমি একটা সাজেশন দিয়েছিলাম তোমাদেরকে, তাই না? ওই টপিকগুলো জোস করে পড়ো, আমার সাথে কাজ করো। কি হবে উত্তর এটা? দেখো ভাইয়া, হি সেড টু মি, এই যে আমার এক কথা দিয়ে তুমি নারেশন বুঝে যাবা। এখন অ্যাটেনশন দাও। সেড টু মি, ভাইয়ারা সেড টু মি পাইলে আমরা নারেশনে কি করি? ডাইরেক্ট টোল্ড মি লিখে ফেলি। কি লিখি ভাইয়া? টোল্ড মি লিখে ফেলি, টোল্ড মি লিখেই ফেলি। বাট আমরা এখানে দেখতে পাচ্ছি বাক্যটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, আমাদের রিপোর্টেড স্পিচটা যেহেতু ইন্টারোগেটিভ মোডে আছে, ফলে আমরা এখানে সেড টু মিটারে আমরা নিশ্চয়ই এখন আস্ক লিখতে চাইবো অথবা ইনকোয়ার লিখতে চাইবো। যদি আমাদের রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তখন আমরা আমাদের রিপোর্টিং ভার্বটাকে ইনডিরেক্ট সেন্টেন্সে কি লিখি ভাইয়া? আমরা ইনকোয়ার অথবা আস্ক লিখি। 1 নম্বর পয়েন্ট। তাহলে সেড দিয়ে আমরা লিখবো না, আমাদের যেহেতু আস্ক আছে। দেন আমাদের আরেকটা কথা খেয়াল করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে আমাদের রিপোর্টিং সেন্টেন্সে, মানে আমাদের ডিরেক্ট সেন্টেন্সে এটা আছে কি? ইন্টারোগেটিভ বাক্য। বাট ইনডিরেক্টে গেলে কিন্তু আমরা কোনো ইন্টারোগেটিভ বাক্য রাখি না, আমরা সেটা অ্যাসার্টিভ বানাই ফেলি, একবার সহজ বাক্য, সাবজেক্ট ভার্ব অবজেক্টে নেই এটা। তাহলে দেখো, হি আস্কড মি দা বকুমা, সে আমারে বই জিজ্ঞেস করছে। মিলে না ভাই, তুমি নিশ্চয় উত্তর বি নাম্বার ছাড়া মনে হয় কোনোটা নিতেই পারবা না, নিবাও না আমি জানি। পাশাপাশি এতটুকু আমরা বলবো এই পয়েন্টটা, এটা আমাদের ন্যারেশনের একটা কোর কথা। দেখো ভাইয়া, সেড ভার্বটা কি? পাস্ট টেন্সে আছে না? আমরা জানি রিপোর্টিং ভার্বটা কেবলমাত্র পাস্ট টেন্সে হলেই আমরা রিপোর্টেড স্পিচের টেন্স পাল্টাই, তাই না? মানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হলেই আমরা রিপোর্টেড স্পিচের টেন্স পাল্টাই। তাহলে যেহেতু পাস্ট টেন্সে আছে, ফলে আমরা টেন্স পাল্টাবো। কোন টেন্সে আছে এই জিনিসখান? এই জিনিসখান আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ফলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে ট্রান্সফর্ম করাবো। দ্যাটস ইট। ফলে আমরা নিশ্চয়ই ওয়ানটারে ওয়ান্টেড লিখবো অ্যাসার্টিভ মোডে। ফলে দেখো উত্তর হয়ে পেয়ে গেছি। সেড টুটারে আমরা আস্ক দিয়ে চেঞ্জ করলাম, কারণ ইন্টারোগেটিভ মোড আছে, ফলে আস্ক পেলাম। তারপরে এখানে ইন্টারোগেটিভ মোড উইচ বুকের পর ডু আছে, কিন্তু আমরা এমনটা লিখবো না, কারণ অ্যাসার্টিভ বানাইতে হয় ইনডিরেক্টে আসলে। ফলে উইচ বুক আই ওয়ান্টেড লিখলাম কেন? রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, ফলে এখানে প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা এটারে পাস্ট ইনডিফিনিট টেন্সে ট্রান্সফর্ম করাইলাম। শেষ। হি আস্কড মি হুইচ বুক আই ওয়ান্টেড। And the last question,
দ্য পেসিভ ভয়েস অফ দ্য সেন্টেন্স আই ডোন্ট লাইক আইডল পিপল। ভাইয়া এটাও বিসিএস পরীক্ষার প্রশ্ন, প্রিভিয়াস বিসিএস এর প্রশ্ন, পড়তেই হবে তোমাকে। উত্তর কি? ইজি কোয়েশ্চেন। উত্তর নিশ্চয় তুমি জানি সি নাম্বারটা নিবা, কারণ আই ডোন্ট লাইক পিপল, খেয়াল করে ভাইয়া ভয়েসে কোনো টেন্সের পরিবর্তন হয় না, ন্যারেশনে টেন্সের পরিবর্তন হয়। আই ডোন্ট লাইক আইডল পিপল, আইডল পিপলটা অবজেক্ট, সাবজেক্ট হলো আই, ফলে আইডার মি বানাইবা, আইডল পিপলটা সাবজেক্টে বসাইবা। আর ডোন্ট লাইক এই পার্টটারে তুমি পেসিভ মুডে নিবা। শুরুর দিকে বলছিলাম ভাইয়া পেসিভ সেন্টেন্সে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তার মানে লাইকড এখানে থাকবেই থাকবে, থাকবেই থাকবে। দেখো লাইকড আছে কেবল একটা জায়গায়, আই দিয়ে আমরা নিব না, বাকি রইল বি সি ডি, আইডল পিপল। আর নট লাইক, দেখো ভাইয়া লাইক, লাইক থার্ড ফর্ম নাই, নাই, ফলে উত্তর কি লিখবা? আইডল পিপল আর নট লাইকড বাই মি। অলস মানুষদেরকে আমি পছন্দ করি না, অলস মানুষদেরকে, অলস মানুষ নিজেরাও কিন্তু পছন্দ করে না। একটা সময় নিজের নিজের ধিক্কার জানাইতে হয় যদি আমি অলস, তুমি যদি অলস হও। এই ছিল আজকের ক্লাস। ক্লাস করে ভালো লাগলে ভাইয়ার ক্লাসে রিঅ্যাকশন দিও। নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে অবশ্যই দেখার সুযোগ করে দিতে হবে, শেয়ার করে দিয়ে আমি তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে আমার প্রচেষ্টা চালাবো। দয়া রাখিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।